Hello, good morning, dear students. Welcome to Learn Physics. আজ তোমাদের স্ট্যাটিক্স চ্যাপ্টারের এমসিকিউ এর নেক্সট ক্লাসগুলোর করব এবং যে অঙ্কগুলো করেছি আগে আশা করি সেই অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস হয়েছে। বুঝতেই পারছো আর মাত্র কয়েকটা দিন সেপ্টেম্বরে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস পরীক্ষাটা শুরু হবে। তো তার আগে তোমাদেরকে কিন্তু যথারীতি খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে। যে অঙ্কগুলো করে দিয়েছি ওই অঙ্কগুলো তোমরা নিজেরা ধরে ধরে অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করো। এই সাঁতরা পাবলিকেশনের যে বইটার আমি এমসিকিউগুলো করছি এখানে ম্যাক্সিমাম অনেক এমসিকিউ করে দেওয়া আছে। এই এমসিকিউগুলো যদি তোমরা বুঝে প্র্যাকটিস করো আমার মনে হয় না আর কোনো জায়গায় তোমাদের আটকা হবে। সব এমসিকিউগুলোই কিন্তু সলিউশন করতে পারবে। এরপরে প্রশ্নবিচিত্রা বেরিয়ে গেছে। প্রশ্নবিচিত্রা তোমরা যদি এখান থেকে করবে বলো সেটাও কিন্তু করা যাবে। ধরো একটা চ্যাপ্টারের তুমি একটা এমসিকিউগুলো সলিউশন করে নিলে, আগে প্র্যাকটিস করে নিলে, করে নেওয়ার পর তারপরে তুমি প্রশ্নবিচিত্রা চ্যাপ্টারের এমসিকিউগুলো সলিউশন করো, দেখবে অনেকটা ইজি হয়ে যাবে। ম্যাক্সিমাম এমসিকিউ আমার কিন্তু সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো শুরু করি নেক্সট ক্লাস। দেখো 41-এর যে এমসিকিউটা আছে, কোনো বিন্দুর সাপেক্ষে একটি বলের ভ্রামকের মান ওই বিন্দু এবং বলটি যে রেখাংশ দিয়ে প্রকাশ করা হয় তার দুটি প্রান্ত বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হয়। বলের ভ্রামক, এটা তোমরা একটা থিওরিটিক্যাল প্রমাণ আছে। ধরো এইটা যদি তোমার ঘূর্ণন কেন্দ্র হয়, এই জায়গায় তুমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করো এবং সেই বলটা ধরে নাও এখানে কোনো দুটো বিন্দু, এ একটা বিন্দু আর এ একটা বিন্দু দ্বারা প্রকাশিত, এ এবং বি, এইটা দ্বারা তোমার এ পরিমাণ বলকে প্রকাশ করেছে এই মানটা। তো সেক্ষেত্রে তুমি যদি এই বিন্দুগুলো যোগ করে দাও, তাহলে যোগ করে দিলে এখান থেকে একটা যদি লম্ব অঙ্কন করা হয়, এটা ধরে নাও ডি বিন্দুতে লম্ব অঙ্কন করলে, তাহলে এখানে বলের ভ্রামক জি সমান প্রযুক্ত বল হচ্ছে এফ ইন্টু ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব মানে ওডি। এফ হচ্ছে তোমার এবি ইন্টু ওডি। তার মানে এখানে তুমি যদি 2 দিয়ে গুণ করে দাও, যদি হাফ ইন্টু 2 এটা যদি করে দেওয়া হয়, তাহলে দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল ইন্টু 2। ঠিক আছে, অর্থাৎ যে ত্রিভুজটা বলেছে যে কোনো বিন্দুর সাপেক্ষে একটি বলের ভ্রামকের মান ওই বিন্দু, মানে কি কোন বিন্দু না, যে বিন্দুর সাপেক্ষে বললাম ও বিন্দু এবং বলটি যে রেখাংশ দিয়ে প্রকাশ করা হচ্ছে, তাহলে আমি এ বি রেখাংশ দ্বারা বলটাকে প্রকাশ করেছি, তার দুই প্রান্ত বিন্দু দিয়ে অঙ্কিত, মানে যে এ এবং বি বাহু দ্বারা যেহেতু বলটা প্রকাশ করেছি তার দুই বিন্দু দিয়ে অঙ্কিত যে ত্রিভুজটা, অর্থাৎ ও এ বি, তার ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে অপশান সি এরটা। তারপরে 42-এরটা বলেছে কোনো একটি কণা যার অবস্থান ভেক্টর আর, তার উপর প্রযুক্ত বল এফ ওয়াই, মূল বিন্দুর সাপেক্ষে টর্ক এর ভেক্টর রূপটা এখানে যেটা দিয়েছে, ও সরি এখানে তোমার আর ডট টি ইকাল টু 0, এফ ডট টি ইকাল টু 0, মানে এরকম যদি হয় মূল বিন্দুর সাপেক্ষে, তো একটি কণা যার অবস্থান ভেক্টর আর, আচ্ছা এটা তোমার একটু নির্দেশতন্ত্রটা এঁকে নাও, এটা হচ্ছে এক্স ওয়াই এবং জেড। তো এখানে একটা, এটা হচ্ছে আর অবস্থান ভেক্টর ও বিন্দুর সাপেক্ষে, তার উপর উপযুক্ত বল এফ প্রয়োগ হয় মূলবিন্দুর সাপেক্ষে টর্ক। আচ্ছা, এফ মূলবিন্দুর সাপেক্ষে টর্ক এর একটা ভেক্টর রূপ ছিল। তোমরা জানবে যে এখানে যদি তোমার এফ বলটা প্রযুক্ত হয়, তাহলে আমি জাস্ট একটু
দেখিয়ে দিচ্ছি একটা বিন্দুর সাপেক্ষে, মানে এই দিকে যদি বল প্রযুক্ত হয় এফ, আর ঘূর্ণন কেন্দ্র যদি এইটা হয়, যে বিন্দুতে বল প্রয়োগ হচ্ছে তার সাপেক্ষে ঘূর্ণন। আচ্ছা দাঁড়াও, এটা নয়, একটা বিন্দু নিতে হবে, এই বিন্দুর সাপেক্ষে এইটা ধরে নাও আর, এটা হচ্ছে আর, এই দিকে তুমি বল প্রয়োগ করছো এফ, তাহলে আর ভেক্টর এই বরাবর, আর ভেক্টরের অভিমুখ, না এটা যদি আর ক্যাপ লিখি, আর এই দিকে হচ্ছে এফ ভেক্টর। তাহলে আমরা এদের ভেক্টর ফর্মটা জানি যে টাউ ভেক্টর, টাউ ইকাল টু আর ক্রস এফ, এটা তোমরা কিন্তু তার ভেক্টর রূপ থেকে জানবে। মানে টর্ক এবং অবস্থান ভেক্টর আর এফ এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা ভেক্টর ফর্মে। তাহলে বুঝতেই পারছো, ক্রস গুণফল যদি হয় আর এবং এফ যে তলে অবস্থিত তার সঙ্গে লম্ব হবে টাউ, অর্থাৎ এটা তো টাউ হচ্ছে একটা অক্ষীয় ভেক্টর রাশি, তাহলে অক্ষীয় ভেক্টরের অভিমুখ হবে, মানে এটা যদি তোমার এক্স অক্ষ বরাবর, এটা যদি ওয়াই অক্ষ বরাবর হয়, এই জেড টাউ হবে জেড অক্ষ বরাবর, এটা ধরে নাও এক্স আর এটা ওয়াই, তাহলে এটা জেড অক্ষ বরাবর হবে। বুঝতে পেরেছ? তাহলে সেক্ষেত্রে আর এর সঙ্গেও টাউ লম্ব এবং এফ এর সঙ্গেও টাউ লম্ব হবে, ঠিক আছে? কারণ যেহেতু জেড অক্ষ বরাবর আছে, এখানে জেড অক্ষ এক্স এর সঙ্গেও লম্ব, ওয়াই এর সঙ্গেও লম্ব, তো সেই হিসাবে দুটো ভেক্টর যদি লম্ব হয় তাদের ডট গুণফল 0 হবে, ঠিক আছে? তাহলে সেই অপশানটা তোমাকে ভাবতে হবে। তাহলে দেখো এখানে আমরা যদি একটা করে অপশান ভাবি, এখানে দেখো আর ডট টি, তাহলে আর ডট টি, টিটা এখানে আমি যেটা টাউ লিখেছি এখানে সেটা টি বলা আছে আর কি, টর্ক টি। তাহলে যাই হোক, এখানে আর ডট টি এটা ইকাল টু 0, তাহলে এটা স্যাটিসফাই করছে কারণ লম্ব হচ্ছে আর, আর হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর, আর টি হচ্ছে ধরে নাও জেড অক্ষ বরাবর, তাহলে এরা পরস্পর লম্ব হচ্ছে, মানে ডট গুণফল 0। একই রকমভাবে এখানে এফ ডট টি, এফ যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটাও তোমার ওয়াই অক্ষ বরাবর, আর টি হচ্ছে জেড অক্ষ বরাবর, স্বাভাবিকভাবেই এরাও লম্ব, তার মানে এই দুটো অপশানই হচ্ছে, অর্থাৎ অপশান এটাই হবে। এদিকে আর ডট টি ইকাল টু 0, কিন্তু এইটা নট ইকাল টু 0 তা তো নয়, কারণ ডট গুণফলটা 0 হবে লম্ব হলে, তো সেই হিসাবে বাকি অপশানগুলো কিন্তু হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো, পরের অঙ্কটা বলেছে একটি বল তোমার মাইনাস এফ কে ক্যাপ মূল বিন্দুতে ক্রিয়াশীল 1 বিন্দুর সাপেক্ষে ক্রিয়াশীল টর্ক হবে। আচ্ছা, একদম সেম আগের অঙ্কের মতনই হবে, মানে ভেক্টর ফর্মেই তোমাকে করতে হবে। এখানে যে 1 বিন্দুটা বলেছে এক্স ওয়াই আর জেড যদি ধরো, এই বিন্দুটা বলেছে 1, -1, যে পি বিন্দু, তাহলে ও বিন্দুর সাপেক্ষে তার অবস্থান ভেক্টরটা বের করে নাও আগে, এই অবস্থান ভেক্টর। তাহলে আর ভেক্টর সমান কত হবে? আর ভেক্টর সমান, এটা 1 তো, তার মানে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, ঠিক আছে? আর এখানে এফ ভেক্টর সমান কত দেওয়া আছে? এফ ভেক্টর সমান দেওয়া আছে মাইনাস এফ কে ক্যাপ, ঠিক আছে? তো এবারে তোমাকে টর্ক নির্ণয় করতে হবে। তাহলে টর্কের ফর্মুলা আমরা যেটা জানি, টাউ সমান কত? টাউ ইকাল টু আর ক্রস এফ, আর ক্রস এফ। তাহলে আর এর ভ্যালু এখানে বসিয়ে দিবে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ক্রস এফ, এফ মানে হচ্ছে মাইনাস এফ কে ক্যাপ, ঠিক আছে? আচ্ছা, মাইনাস এফটাকে আমি এদিকে নিয়ে চলে এলাম, তাহলে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ক্রস কে ক্যাপ। তাহলে প্রথমে কি করবে? মাইনাস এফ না আই ক্রস কে। আচ্ছা, এইটা ক্রস গুণফল করার জন্য তোমাদের এটা মনে রাখতে হবে আই জে কে, ঠিক আছে? এটা এই চিহ্ন এইদিকে থাকবে, তাহলে আই এর সঙ্গে জে গুণ করলে হবে কে, জে এর সঙ্গে কে গুণ করলে হবে আই, কে এর সঙ্গে আই ক্রস গুণফল করলে হবে জে, উল্টো দিকে যদি হয় তাহলে হবে মাইনাস, অর্থাৎ আই এর সঙ্গে কে হলে মাইনাস জে, কে এর সঙ্গে জে যদি ক্রস গুণফল করো তাহলে হবে মাইনাস আই, জে ক্রস আই হলে মাইনাস কে। তাহলে স্বাভাবিকভাবেই এখানে দেখো আই ক্রস কে, আই ক্রস কে, তার মানে কত হচ্ছে? মাইনাস জে, উল্টো দিকে হচ্ছে, এই তীর চিহ্নের উল্টো দিকে হচ্ছে মাইনাস জে।
তাহলে এটা হবে মাইনাস জে ক্যাপ, ঠিক আছে। আর এটা কি হবে, আচ্ছা এখানটা একটু বন্ধনী দিয়ে দিই সেকেন্ড ব্যার। আচ্ছা একই রকমভাবে এখানে জে ক্রস কে, জে ক্রস কে, জে ক্রস কে হলে তোমার আই হবে আই, আর এখানে মাইনাস আছে তার মানে মাইনাস আই, ঠিক আছে। অর্থাৎ মাইনাসটা গুণ করে দিলে এফ, এটা জে ক্যাপ প্লাস আই ক্যাপ, আই ক্যাপ প্লাস জে ক্যাপ হবে, এফ আই ক্যাপ প্লাস জে ক্যাপ, অপশান বি এরটা হচ্ছে। দেখো 44-এর যে অঙ্কটা আছে, তোমার হচ্ছে তুলাযন্ত্রের বাহু দুটি অসমান হলে সঠিক ভর কত হবে। এর একটা তুলাযন্ত্র, এটাকে যদি ভেবে নাও, একটা তুলাযন্ত্র, এখান থেকে একটা বাটখারা বা বস্তু ঝুলানো হচ্ছে, এখানে একটা ঝুলানো হচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে এই বাহুটার দৈর্ঘ্য ধরে নাও এ, আর এই বাহুটার দৈর্ঘ্য ধরে নাও বি। একটাতে তোমার বাটখারা চাপানো হয় আর একটাতে বস্তু চাপানো হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে দুই ক্ষেত্রে ধরে নাও যখন পরিমাপ করবে, একবার হচ্ছে তার পরিমাপটা ধরে নাও এম হলো, আর একটা হচ্ছে মানে M1 বাটখারার ভর, আর M2 এখানে কি হয় মানে পরিমাপটা করবে কি করে, মানে প্রথমে এই দিকটাই তুমি যদি বাটখারা চাপাও, এদিকে বাটখারা চাপালে এদিকে বস্তু চাপালে, তার জন্য এখানে ধরে নাও M1 ভরের একটা বাটখারাকে চাপাতে হয়েছে, তাহলে এখানে বস্তুটার ভর কত পাওয়া গেল এম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা জানি যে ব্যালেন্স কন্ডিশনে M1 মানে এর যে ওজনটা হবে M1 ইন্টু জি, আর এটার কত হবে mg। তাহলে এখানে তোমার ভ্রামকগুলো সমান হবে, অর্থাৎ M1 জি ইন্টু এ ইকাল টু M2, M2 নয় সরি, এটা এম হবে mg ইন্টু বি, এটা হবে, ঠিক আছে। এবারে জি জি যদি বাদ দিয়ে দিই তাহলে হবে M1 এ ইকাল টু এম ইন্টু বি, এটা 1 নম্বর সমীকরণ দাও, ঠিক আছে। এরপরে কি করবে, এই দিকে তোমাকে বস্তুটা রাখতে হবে, আর এই দিকে আর একটা বাটখারা রাখতে হবে, সেটা বাটখারাটার ভর কত না সেটা ধরে নাও M2, না দ্বিতীয় ক্ষেত্রে তাহলে বস্তুটার ভর M2 হবে আর কি। তাহলে একই রকমভাবে এদিকের ওজন আর এদিকের ওজন, তাহলে সেই ক্ষেত্রে কি লিখবে এম জি ইন্টু এ ইকাল টু M2 জি ইন্টু বি, ঠিক আছে। জি জি বাদ গেলে তাহলে হয়ে যাচ্ছে এম এ ইকাল টু M2 ইন্টু বি, ঠিক আছে। এটা 2 নম্বর সমীকরণ। এবারে কি করবে, 1/2 করে দাও, 1/2, তাহলে কি আসবে M1 এ বাই এম ইন্টু এ ইকাল টু M2 সরি এটা MB ডিভাইডেড বাই M2 বি। দেখুন বিবি এ কেটে যাচ্ছে, কোনাকুনি গুণ করলে M² ইকাল টু M1 ইন্টু M2, অতএব M সমান রুট M1 M2। এখানে M1 M2 কি বুঝতেই পারলে, দুই ক্ষেত্রে মানে ধরে নাও বাটখারার সঙ্গে বস্তুর ওজনটা সমান হচ্ছে, ঠিক আছে। মানে প্রথমে যখন একদিকে বাটখারা রাখবে তার জন্য তোমার হচ্ছে বস্তুর ভর এটা এম, আবার যখন ঘুরিয়ে দিবে তখন আর একটা আলাদা বাটখারা লাগবে, তার ভর হচ্ছে M2, সেক্ষেত্রে এদিকে বস্তু থাকবে, ঠিক আছে। তো সেই হিসাবে তোমার অপশান সি এরটা হচ্ছে। আচ্ছা এরপরে 46-এরটা যেটা আছে দেখো, একটি সাধারণ তুলাযন্ত্রের দুটি বাহু অসমান, যে অঙ্কটা করলাম এক্ষুনি, দুই পাত্রে পৃথকভাবে চাপিয়ে কোনো বস্তুর ভর পরিমাপ করলে মানে প্রথম ক্ষেত্রে যে ভরটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার M1, M1 ধরে নাও 4 গ্রাম, আর M2 সমান কত, M2 সমান 9 গ্রাম। তাহলে বস্তুর প্রকৃত ভর কত, এক্ষুনি ফর্মুলাটা পেলাম M সমান √অফ M1 M2, স্বাভাবিকভাবেই এখানে তোমার আসবে 4 ইন্টু 9, তাহলে 4 9 36, √36 মানে 6 গ্রাম হবে, অপশান এরটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট
দেখো 47 যেটা আছে 47 দুটি সমমুখী সমান্তরাল বল, মানে একটা কোনো বস্তুর উপর, এখানে যদি তুমি কোনো একটা বস্তু এখানে রাখো, ধরো এ আর বি, এই বস্তুর উপর দুটি সমমুখী সমান্তরাল, মানে এই দিকে একটা বল প্রয়োগ করবে আর এই একই অভিমুখে আর একটা বল প্রয়োগ করলে, এটা F1 আর এটা F2, তাহলে এদের লব্ধির মান কত হবে? এটা তো আমরা সেই ভেক্টর থেকে জেনে এসেছি, ভেক্টরের কনসেপ্টটা লাগালেই হবে। এখানে তোমার লব্ধি বলটা এই বরাবর ক্রিয়াশীল হবে, এই লব্ধি বল F সমান এটা হয় F1 প্লাস এটা F1 প্লাস F2, ঠিক আছে? সেই জন্য অপশান এটা। এটাও ভেক্টরের কনসেপ্ট থেকেই বলতে পারবে যে দুটো বিপরীতমুখী সমান্তরাল বলের মধ্যবর্তী কোণ কত। এদিকে একটা বল ক্রিয়াশীল হচ্ছে, এদিকে একটা বল ক্রিয়াশীল হচ্ছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ বুঝতেই পারছ, এটা তোমার 180 ডিগ্রি বা পাই হবে, অপশান এটা। নেক্সট যেটা দেওয়া আছে, 60 নিউটন বলকে পরস্পর থেকে 12 মিটার দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল বল এমনভাবে বিশ্লেষিত করা হলো যে 60 নিউটন বল থেকে একটির দূরত্ব 3 মিটার হয়, তাহলে বল দুটি কত, এটা নির্ণয় করতে হবে। সেই বল দুটো জানতে চেয়েছে আর কি, কোশ্চেনটা ঠিকভাবে দেওয়া নেই। তাহলে এক্ষেত্রে এরকমভাবে ভাবতে পারো, যেমনটা আগে ছবিটা আঁকলাম, এখানে এটা একটা বস্তু, এই বস্তুটার উপর দুটো বল প্রয়োগ করা হচ্ছে, এইদিকে একটা বল প্রয়োগ করছো, এটা হচ্ছে F1, আর এইদিকে একটা বল প্রয়োগ করছো সমমুখী, এটা F2। তাদের লব্ধি কোন দিকে কাজ করবে না, লব্ধি হচ্ছে এই মাঝামাঝি, এটা ক্রিয়াশীল হবে, এটা হচ্ছে লব্ধি। তাহলে এখান থেকে এই বল দুটোর মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে, বল দুটোর মধ্যবর্তী দূরত্ব সেটা কত না 12 মিটার দূরত্ব, 12 মিটার। আর 60 নিউটন বল, এই যে F ইকাল টু তোমার 60 নিউটন লব্ধি বলটা, তাহলে 12 মিটার দূরত্ব অবস্থায় দুটি সমান্তরাল বলে বিশ্লেষিত করতে হবে, মানে F1 এবং F2 তে নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা যে সমীকরণটা এখানে পাবো F1 প্লাস F2, এটা লব্ধি বলের ধারণা থেকে যেটা একটু আগেই করলাম, এটা ইকাল টু 60, এটা একটা। তারপরে বলছে এই 60 নিউটন বল থেকে একটি বলের দূরত্ব হচ্ছে 3 মিটার, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি ধরে নিই এইখান থেকে এইটার দূরত্ব 3 মিটার, ঠিক আছে, তাহলে আমরা সেই লব্ধি বলের যে লব্ধি বল কোনখানে ক্রিয়াশীল হবে তার যে ফর্মুলাটা পেয়েছিলাম, সেটা হচ্ছে x সমান F1 x1 প্লাস F2 x2 ডিভাইডেড বাই F1 প্লাস F2, মানে এটা তোমার হচ্ছে সেই ভরকেন্দ্রের কনসেপ্টে আর কি, ভরকেন্দ্রের যেরকম কনসেপ্ট ছিল সেরকম, মানে ব্যাপারটা হচ্ছে এইখানে এইটা বস্তু ছিল, এই জায়গায় একটা বল প্রয়োগ হয়েছিল F1, আর এই জায়গায় আরেকটা বল প্রয়োগ হয়েছিল F2, এটা হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দুর সাপেক্ষে F1 ছিল x1 দূরত্বে, F2 ছিল x2 দূরত্বে, তাহলে এখানে লব্ধি বল কত দূরত্বে থাকবে, লব্ধি বল যে ক্রিয়াশীল হবে সেটা ধরে নাও x দূরত্বে, সেক্ষেত্রে এই যে লব্ধি বলের অবস্থান সেটা কত না x সমান F1 x1 প্লাস F2 x2 ডিভাইডেড বাই F1 প্লাস F2, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই জায়গায় এই যে মূল বিন্দু, সেই মূল বিন্দুটা শিফট করে এই জায়গায় স্থাপন করে দাও এইখানটাতে, তাহলে বুঝতেই পারছো x1 তখন 0 হবে, তাহলে x সমান কত হবে, x সমান তো হবে 3 মিটার, আর x2 সমান কত হবে, x2 সমান হয়ে যাবে তখন 12 মিটার, ঠিক আছে? তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দাও, এটার জায়গায় হলো 3, F1 এর ভ্যালু আমরা বের করব ইন্টু 0 প্লাস F2 এর ভ্যালু বের করব ইন্টু x2টাই যে বললাম 12 ডিভাইডেড বাই F1 প্লাস F2 সমান কত 60, তাহলে এখান থেকে 180 ইকাল টু F2 ইন্টু 12, তাহলে এখান থেকে F2 সমান কত পাবে, F2 সমান 180 বাই 12, এটা কেটে দিলেই তোমার হয়ে যাবে 6, এটা 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কেটে দিলে 6 হলো, আর এটা তোমার 30 হয়ে যাবে, তার মানে এটা 15 হবে, 15,
ঠিক আছে, তার মানে একটা বল F2 সমান পেয়ে গেলাম 15 নিউটন। ঠিক আছে, তাহলে 15 নিউটন যদি হয় এই সমীকরণটা থেকে বুঝতেই পারছো F1 সমান কত হবে 60 মাইনাস 15 অর্থাৎ এটা 5 আর 4 45 নিউটন, মানে অপশান ডি এরটাই পেয়ে যাচ্ছে। দেখো 15 নিউটন আর 45 নিউটন। ঠিক আছে, আচ্ছা নেক্সট তোমার যেটা আছে দেখো, একটি বস্তুর উপর ভিন্ন বিন্দুতে একাধিক বল ক্রিয়া করছে, ওদের ক্রিয়ারেখাগুলি একই তলে অবস্থান করে। বিভিন্ন বিন্দুতে একাধিক বল ক্রিয়া করছে, ওদের ক্রিয়ারেখাগুলি একই সমতলে অবস্থান করে এবং একটি বিন্দুতে মিলিত হয়। আচ্ছা, মানে বিভিন্ন দিকে বল প্রয়োগ করছে, ঠিক এরকম এটা একটা বস্তু ধরো, এই দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, এই দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, এরকম ভাবে একটা বল প্রযুক্ত হচ্ছে, বা এই দিকে বল প্রযুক্ত হচ্ছে, বা এইদিকে বল প্রযুক্ত হচ্ছে, বা এইদিকে বল প্রযুক্ত হচ্ছে, বিভিন্ন দিকে। তো না না না, এখানে একটু ভুল বলে দিলাম, একটা বিন্দুতে মিলিত হয়, মানে এদের ডিরেকশনটা কিন্তু একটা বিন্দুগামী হবে। আমি এটা ভিন্ন বিন্দুগামী করে দিলাম, এই যে এইটা, এটা একই বিন্দুগামী হবে, একটা বিন্দুতে মিলিত হবে। ঠিক আছে, তাহলে এই কিন্তু এক্ষেত্রে সব এক তলে অবস্থিত, মানে তুমি ভেবে নাও এটা মেঝের উপর রাখা আছে, মেঝে বরাবর সমস্ত বলগুলো প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো কি হবে, একতলীয় বল হবে, যেহেতু একটা তলের উপর অবস্থিত এবং যেহেতু একটা বিন্দুগামী হচ্ছে সেই জন্য এটা সমবিন্দু হবে। ঠিক আছে, সেই জন্য অপশান ডি এরটা একতলীয় ও সমবিন্দু। দুটি সমান এবং বিপরীতমুখী সমান্তরাল বল একটি বিন্দুতে একযোগে ক্রিয়া করছে, এর ফলে উৎপন্ন হয়। দেখো একটা বস্তুর উপর যখন তুমি দুটো সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করবে, এরকম একটা বস্তু ধরে নাও, এর দুটো বিন্দু এ এবং বি, এই বস্তুটার উপর তুমি যখন একটি বিন্দুতে একযোগে ক্রিয়া করছে, সমান এবং বিপরীতমুখী সমান্তরাল বল একটি বিন্দুতে একযোগে ক্রিয়া করছে, ফলে এর ফলে উৎপন্ন হয়। বিপরীতমুখী দুটি সমান এবং বিপরীতমুখী সমান্তরাল বল একটি বিন্দুতে একযোগে ক্রিয়া করছে, এর ফলে উৎপন্ন হয়। দেখো এখানে একটা বিন্দু কথাটা বলে দিয়েছে, বিন্দু, এইটার জন্যই একটু কনফিউশন হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যদি বিন্দু হয়, আমি ব্যাখ্যা করে দিচ্ছি, এদিকে একটা বল এবং এদিকে একটা বল, তাহলে এটা বিপরীতমুখী, মানে এদিকেও এফ এবং এদিকেও যদি এফ প্রযুক্ত হয় তাহলে কিন্তু এই বস্তুটার কোনো সরানই হবে না। যে কোনো বিন্দুতে বলটা প্রয়োগ করো, এই দুটো বল যদি একই বিন্দুতে ক্রিয়াশীল হয়, মানে এই জায়গায় এই বিন্দুতে প্রয়োগ করলেও কি হবে, কোনো সরণ হবে না, এখানে প্রয়োগ করলেও সরণ হবে না, এখানে প্রয়োগ করলেও সরণ হবে না, তার মানে গতিহীনতা, এটা উত্তর হওয়া উচিত আর কি। তো এবারে যদি এটা বলা হয় যে একযোগে এরকম এ এবং বি বিন্দুতে প্রয়োগ করে, অর্থাৎ এখানে একটা বল প্রয়োগ করলে তুমি এফ, আর এখানে আর একটা বল প্রয়োগ করলে এফ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী, এটা যদি বল প্রযুক্ত হয় তখন কি হবে, বস্তুটা এই ও বিন্দুকে, মানে এটা যদি ও বিন্দু, এটা যদি এ বিন্দু এবং এটা বি বিন্দু হয়, এই ও বিন্দুকে কেন্দ্র করে এরকম ভাবে আবর্তন করবে, মানে ও বিন্দুটা কিন্তু ফিক্সড থাকবে, তার মানে কি তখন আবর্ত গতি হবে। ঠিক আছে, অপশান সি এরটা। তো এখানে কোশ্চেনটা এমনভাবে দিয়েছে সমান্তরাল বল একটি বিন্দুতে ক্রিয়াশীল, কথাটা বলে দিয়েছে, একটি বিন্দুতে ক্রিয়াশীল হয়েছে সমান্তরাল বিপরীতমুখী, তাহলে এক্ষেত্রে সমান্তরাল কথাটা না বললেও হতো, যদি একই বিন্দুতে বলে সমান্তরাল না হলেও হবে, কারণ বিপরীতমুখী হলেই তো এটা সমান্তরাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর যদি সমান্তরাল কথাটা ভাবা হয় তাহলে কিন্তু এ এবং বি দুটো বিন্দুর রেসপেক্টে ভাবতে হবে। ঠিক আছে, যাই হোক কোশ্চেনটা আমি দুটো ক্ষেত্রেই বলে দিলাম, যদি একই বিন্দুতে ক্রিয়াশীল হয় তাহলে গতিহীন হবে, আর যদি ভিন্ন বিন্দুতে সমান্তরাল বল ক্রিয়াশীল হয় তখন কিন্তু শুধু আবর্ত গতি হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসি, দুটি অসমান বিপরীতমুখী সমান্তরাল বল একটি বিন্দুতে একযোগে ক্রিয়া করছে। ঠিক আছে, একটি বিন্দুতে যদি ক্রিয়াশীল হয়, আবারও বলছি একটি বিন্দুতে অসমান, এটা সমান ছিল এটা অসমান, অর্থাৎ এইদিকে তুমি F1 বল প্রয়োগ করছো
এদিকে তুমি F2 বল প্রয়োগ করছো, ঠিক আছে? তখন কি হবে, যদি ক্ষেত্রে F2 গ্রেটার দেন F1 হয়, বস্তুটা তখন কি হবে, এদিকে হবে, অর্থাৎ রৈখিক গতি হবে, রৈখিক গতি। কিন্তু আগের কেসটা যেটা বলছিলাম, যে ধরে নাও এই জায়গায় এটা যদি F1 এবং এটা যদি F2 হয়, তখন কি হবে না, এক্ষেত্রে তার কৌণিক গতি উৎপন্ন হবে এবং রৈখিক গতি উৎপন্ন হবে, অর্থাৎ ভরকেন্দ্রের সরণ ঘটবে এবং আবর্তনও করবে, অর্থাৎ তখন রৈখিক এবং আবর্ত গতি, তখন এটাই হবে। বুঝতে পারলে? মানে এটা যদি একটি বিন্দু না বলে, মানে দুটো ভিন্ন বিন্দুতে যদি প্রযুক্ত হয়, এরকম যেটা বললাম, এই বিন্দু একটা বিন্দু, এই বিন্দুতে যদি প্রযুক্ত হয়, তখন কিন্তু রৈখিক গতি এবং আবর্ত গতি। তাহলে এই জিনিসটা খেয়াল রেখে তোমরা কোশ্চেনটার উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা, দুটি অসমান বিপরীতমুখী সমান্তরাল বল পৃথক ক্রিয়া রেখা বরাবর একযোগে ক্রিয়া করছে। ও, তার মানে এটা ক্লিয়ার, এটা বুঝতে পারলে? এই ধরনের দুটো অসমান বিপরীতমুখী সমান্তরাল বল পৃথক ক্রিয়া রেখা বরাবর, মানে দুজনের ক্রিয়া রেখাটা আলাদা, এটা একটা এটা একটা, ঠিক আছে? বিপরীতমুখী অসমান মানে এটা F1 আর এটা F2, তাহলে সেক্ষেত্রে এই অপশানটা হবে। বুঝতে পারলে? তার মানে আগেরটা ক্লিয়ার হয়ে গেল, মানে এটা সমান্তরাল বলার দরকার ছিল না, বিপরীতমুখী বলে দিয়েছে আর একটি বিন্দুতে ক্রিয়া করছে, সমান্তরালটা বলতে হবে না, তাহলে তখন এইটা হবে, অপশান বি এরটা। বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট চলে আসি তোমার 54। বলছে এত (10√2 মিটার) দীর্ঘ দড়ির এক প্রান্তে একটি উলম্ব টেলিফোন পোস্টের সঙ্গে যুক্ত এক ব্যক্তি অন্য প্রান্ত ধরে নির্দিষ্ট বলে টানছে। পোস্টের কোন বিন্দুতে দড়িটি যুক্ত করলে পোস্টটিকে সহজে উল্টে দেওয়া যাবে? তাহলে ছবিটাকে একটু যদি তুমি একটু এঁকে নাও, দেখো এইটাকে ধরে নাও ইলেকট্রিক পোস্ট। তো সেই ইলেকট্রিক পোস্টকে এরকম একটা মেঝেতে পোতা আছে, এটা হচ্ছে মেঝে, আর এর একটা ভূমি থেকে ধরে নিচ্ছে এরকম একটা বিন্দুতে দড়ি দিয়ে এইভাবে টানছো, এইভাবে টানা হচ্ছে, ঠিক আছে? এইদিকে বল প্রয়োগ করে টানা হচ্ছে, তখন কি হবে, এই যে বিন্দুটা, এই বিন্দুটার সাপেক্ষে কি হবে, উল্টে পড়ার উল্টে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এইটা হবে তখন তার লম্ব দূরত্ব, ঠিক আছে? মানে এই যে বলটা প্রযুক্ত হচ্ছে, যে ঘূর্ণন কেন্দ্র এটা ও, এটা এ, এটা ধরে নিচ্ছি বি, ঠিক আছে? তাহলে এই ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে, মানে ঘূর্ণন কেন্দ্রটা তখন কিন্তু ও হচ্ছে, ওর সাপেক্ষে। প্র্যাকটিক্যালি ভেবে দেখো, এখান থেকে দড়ি বরাবর যখন তুমি টানবে, তখন কিন্তু উল্টাবে এই ও বিন্দুর সাপেক্ষে, তাহলে এখান থেকে তার লম্ব দূরত্বটা, ভ্রামক সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে ভ্রামকটা বের করতে হবে। ভ্রামক জি সমান কত? জি সমান হচ্ছে এফ, মানে আর ক্রস এফ হয়, আমি এটা এফ আর লিখে দিলাম আর কি, এফ ইন্টু আর। তাহলে এফটা প্রয়োগ করা হচ্ছে তোমার এবি বরাবর, আর আর হচ্ছে এটা। তাহলে এখন তোমাকে এফের মান তো দেয়নি, এটা একটা নির্দিষ্ট পরিমাণ বলছে, খুব সহজে উল্টে দিতে পারবে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করব। তাহলে বুঝতেই পারছো, এখানে তোমার জি এর ভ্যালুটা যত বেশি হবে তত কি হবে, সহজে উল্টাতে পারবে। তাহলে এক্ষেত্রে কোথায় আমরা দড়িটা বাঁধবো কোথায়? কারণ এখানে যত উপরের দিকে যাবে, দড়ির দৈর্ঘ্যটা কিন্তু কনস্ট্যান্ট, দড়ির দৈর্ঘ্য কিন্তু 10√2, যত উপরের দিকে বাঁধবে তত কি হবে, তুমি এই সামনের দিকে চলে আসবে, তখন কিন্তু এই যে কোণটা, এই কোণটার ভ্যালু কিন্তু কমে যাবে, ঠিক আছে? তাহলে সেই হিসাবেই তোমাকে হিসাব করে বলতে হবে যে কোনখানে বাঁধলে সহজে উল্টাতে পারবে। এখানে দড়ির দৈর্ঘ্যটা কিন্তু কনস্ট্যান্ট, এটা খেয়াল রাখবে। এই দড়ির দৈর্ঘ্যটা হচ্ছে এবি এল। আচ্ছা, এবারে আমরা এখানে যদি এফ এর ভ্যালুটা ফিক্সড রেখে আর এর ভ্যালুটা আমরা বের করতে চাইছি, তাহলে আর এর ভ্যালুটা বের করার জন্য আমার শুধু এল জানা আছে। তার জন্য আমরা দুটো ফর্মুলা, এখানে দুটো ত্রিভুজ ধরবো, সি ধরে নিচ্ছি, সি বিন্দু। প্রথমে ত্রিভুজ ও এ সি, এটা থেকে দেখো এটা তো 90°, এটা 90°, তাহলে লম্ব এটা অতি, ঠিক আছে? তাহলে সাইন থিটা এটা সমান লম্ব বাই অতি, মানে আর বাই অতি, অতিটা কত, ও এ, এটাকে এইচ বলছি, এইচ, এটা নির্ণয় করব, তার মানে আর বাই এইচ হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আর সমান কত, আর সমান হচ্ছে এইচ সাইন থিটা, ঠিক আছে? এখানে আমি তাহলে বসিয়ে দিচ্ছি আর এর জায়গায় এইচ সাইন থিটা। আবার এই এইচটা নির্ণয় করব, তাহলে এইচ নির্ণয় করতে গেলে আমার তো এফও জানা নেই,
জিও জানা নেই, আবার সাইন থিটাও জানা নেই। তখন কি করবো, আবার দেখো এই যে বড় শুধু এলটা জানা আছে, তো তার মানে এই ত্রিভুজটা থেকে দেখো ত্রিভুজ এ ও বি, এটা থেকে আবার যদি আমি কস থিটা বের করি, ভূমি বাই অতি আসবে। ঠিক আছে, কারণ এইটা তখন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এইটা ভূমি আর এটা অতি। তো কস থিটা, ভূমি হচ্ছে এইচ আর ভূমি বাই অতি, অতিটা হচ্ছে এল। ঠিক আছে, তাহলে এইচ সমান কত, এইচ সমান হচ্ছে এল কস থিটা। ঠিক আছে, এইখানে আবার এইচ এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে এফ ইন্টু এইচ এর জায়গায় আমি বোঝাচ্ছি এল কস থিটা, মানে সাইন থিটা ছিলই ইন্টু কস থিটা। এটা কেন করলাম বুঝতে পারবে। এবার এখানে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে বুঝতেই পারছো 2 সাইন থিটা কস থিটা, তার মানে এফ ইন্টু এল বাই 2 ইন্টু সাইন 2 থিটা, এই ফর্মুলায় চলে এলো। তাহলে বুঝতে পারছো এখানে এফ কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, তাহলে জিটা ম্যাক্সিমাম কখন হবে না, যখন এটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ সাইন 2 থিটা ইকাল টু 1 হবে, মানে এখান থেকে থিটা ইকাল টু 45 ডিগ্রি। ঠিক আছে, মানে সাইন 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাই 2, তার মানে 45 ডিগ্রি। এটা আমি একবারে করে দিলাম, তার মানে কি তোমার দড়িটাকে এমন একটা উচ্চতায় বাঁধতে হবে যাতে করে এই কোণটা 45 ডিগ্রি হয়। তাহলে এই ফর্মুলাটা থেকে, অর্থাৎ 2 নম্বর সমীকরণ থেকে আমরা কিন্তু ইজিলি এইচটা বের করে নিতে পারবো। এইচ সমান হচ্ছে এল, এল এর জায়গায় তুমি বসিয়ে দাও 10√2 ইন্টু কস থিটা, কস 45 ডিগ্রি মানে 1/√2, এটা কেটে গেল, তাহলে হয়ে গেল 10 মিটার। ঠিক আছে, অর্থাৎ তোমার ভূমি থেকে 10 মিটার উপরে, অপশান এইটটা। ঠিক আছে, চলো নেক্সট এমসিকিউ। এখানে যেটা দেওয়া আছে, 20 গ্রাম ওয়েট ওজনের একটি গোলককে সুতোর সাহায্যে একটি মসৃণ উলম্ব দেয়ালে গায়ে ঝোলানো আছে, সুতোটি উলম্ব রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত। ঠিক আছে, দেয়ালে ক্রিয়াশীল ঘাত কত। আচ্ছা, এখানে ছবিটা তোমাকে প্রথমে আঁকতে হবে। এটা হচ্ছে একটা উলম্ব দেয়াল, এই দেওয়ালের সঙ্গে একটা তোমার সুতোর সাহায্যে একটা বস্তুকে এইভাবে ঝুলিয়ে রেখেছে, এইভাবে ঝুলিয়ে রেখেছে। ঠিক আছে, 45 ডিগ্রি কোণে আনত, মানে এই কোণটা বলে দিয়েছে 45 ডিগ্রি থিটা। ঠিক আছে, তাহলে উপাংশ বিভাজনটা করে নিতে পারবে এখান থেকে, এর ওজন মানে এমজি। আচ্ছা, এই বরাবর টান ক্রিয়াশীল হবে, এই টানের উপাংশ, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে, এই দিকের উপাংশ এটা হবে তোমার টি সাইন থিটা, আর এই দিকটা হবে টি কস থিটা। ঠিক আছে, আচ্ছা তোমাকে বের করতে হবে দেওয়ালে ক্রিয়াশীল ঘাত, মানে এই টানটা যে প্রযুক্ত হচ্ছে, মানে এই বস্তুটা বস্তুটাকে দেয়াল টানছে, আর দেয়াল কি করছে, দেয়ালের উপর যে ঘাতটা প্রযুক্ত হবে সেটা এই বস্তুর জন্যই। তাহলে এইখানে তখন বিপরীতমুখী একটা টান ক্রিয়াশীল হবে, তারও নিশ্চয়ই উপাংশ বিভাজন করা যাবে, এদিকে একটা এই বরাবর একটা, তাহলে এই দিকের উপাংশটা কত হবে, এইটা হবে টি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে ঘাতটা কত হচ্ছে, ঘাত ঘাত এইটা ইকাল টু টি সাইন থিটা। ঠিক আছে, এইখানে তুমি কি পাচ্ছ, টি কস থিটা ইকাল টু এমজি, মানে এই ইকুয়েশনটা যদি ইকুইলিব্রিয়ামে নিয়ে আসো, টি কস থিটা এটা ইকাল টু এমজি হচ্ছে, তাহলে টি ইকাল টু কত, এমজি বাই কস থিটা। তাহলে এখানে যদি টি এর ভ্যালুটা বসিয়ে দিই, এমজি ইন্টু কস সাইন থিটা বাই কস থিটা মানে কত, ট্যান থিটা। থিটা সমান কত বলেছে, 45 ডিগ্রি, তার মানে কত এমজি। এম এর ভ্যালু কত এখানে 20, মানে এমজিটাই তো তোমার ওজন। ঠিক আছে, মানে 20 গ্রাম ওয়েট, 20 গ্রাম ওয়েট, মানে অপশান সিয়েরটা। আচ্ছা, এর সঙ্গেই আর একটা কোশ্চেন দেওয়া ছিল 56টা, মানে সুতোর টান কত। সুতোর টান যদি নির্ণয় করো, এই যে এই ফর্মুলাটা থেকে তুমি নির্ণয় করে নিতে পারবে সুতোর টানটা। হুম, তো সেক্ষেত্রে তুমি তো থিটা পেয়ে গেলে, থিটা তো বলাই আছে 45 ডিগ্রি, তাহলে এখানে টান সমান কত, টি ইকাল টু এমজি, এমজি বাই কস থিটা, এমজি ডিভাইডেড বাই কস থিটা, কস থিটা মানে কস 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কস 45 1/√2 মানে √2 ইন্টু এমজি,
এখানে mg সমান দেওয়া আছে 20, তার মানে 20√2 গ্রাম ওয়েট, 20√2 গ্রাম ওয়েট। অপশান এরটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট যে 59, ডব্লিউ ওজনের একটি বস্তুকে দড়ির সাহায্যে টেনে সামনে রাখা হয়েছে। একটি দড়ি অনুভূমিক, অন্যটি উলম্ব রেখার সঙ্গে কত কোণ করলে অনুভূমিক দড়ির টান বস্তুর ওজনের সমান হবে। দেখো এটা ছবিগুলো আঁকলেই করতে পারবে, কারণ এই অঙ্কগুলো নিউটনের গতিসূত্রে করেছো, এই উপাংশ বিভাজনের ব্যাপারগুলো। ধরো এই একটা দড়ি, এটা অনুভূমিক রাখতে বলেছে, এখানে বস্তুটাকে তুমি রেখেছো, আর একটা এইভাবে টেনেছো, এইভাবে টানছো, ঠিক আছে। এই দিকে ধরে নাও টি ডট প্রযুক্ত হচ্ছে, এইখানে ধরে নাও টি প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে। এইটাকে এরকম দেয়ালে, উলম্ব দেয়ালের সঙ্গে এভাবে আটকানো আছে। বলছে অন্য দড়িটি উলম্ব রেখার সঙ্গে কত কোণ করবে, মানে এই কোণটা তোমাকে নির্ণয় করতে হবে। কত কোণ করলে অনুভূমিক দড়িতে টান বস্তুর ওজনের সমান হবে। বস্তুর ওজন কত, না সেটা হচ্ছে mg। তাহলে এই যে টানটা, এই টানের দুটো উপাংশ ভেঙে যাবে, যেমন আগেরটা করলাম। এখানে তোমার এইরকম হবে, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা থিটা হবে, তার মানে এইটা হয়ে যাবে টি কস থিটা, আর এইটা হবে টি সাইন থিটা। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম, মানে যখন সাম্য অবস্থায় থাকবে, তখন টি সাইন থিটা ইকাল টু টি ডট হবে, মানে টি ডট ইকাল টু টি সাইন থিটা। আর কি হবে না টি কস থিটা ইকাল টু mg, টি কস থিটা এটা ইকাল টু হবে mg, ঠিক আছে। এই হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে দুটি শর্ত। এবারে কন্ডিশন বলে দিয়েছে অনুভূমিক দড়ির টান, মানে এই যে টি ডটটা, এই টি ডটের ভ্যালু বস্তুর ওজনের সমান। মানে এই সমীকরণটা থেকে আমরা লিখে দিতে পারবো টি ডটের জায়গায় mg, mg ইকাল টু টি সাইন থিটা। তাহলে এখান থেকে টি সমান কত, অতএব টি সমান হচ্ছে mg বাই সাইন থিটা। এবারে এই টি এর ভ্যালু এই সমীকরণটাতে পুট করে দাও, ঠিক আছে। তাহলে পুট করে দিলেই তোমার কি বলেছে, থিটা, বা তুমি এইখানটাই বসিয়ে দিলেও হবে অবশ্য, এখানটাই বসিয়ে দাও, এটা এই সমীকরণটাতে টি এর জায়গায় বসিয়ে দাও mg বাই সাইন থিটা ইন্টু কস থিটা ইকাল টু mg, mg কেটে গেল, তাহলে এটা কট থিটা আসছে, কট থিটা ইকাল টু 1, মানে থিটা ইকাল টু 45 ডিগ্রি, ঠিক আছে। এটি হবে থিটা ইকাল টু 45 ডিগ্রি, অপশান বি এরটা, ঠিক আছে। নেক্সট, ডব্লু ওজনের একটি বস্তুকে দড়ির সাহায্যে টেনে সাম্য অবস্থায় রাখা হয়েছে। তাহলে একটা বস্তু, এখানেও ছবি আঁকো, একটা বস্তু, এই বস্তুটাকে ডব্লু ওজনের একটি বস্তু দড়ির সাহায্যে টেনে সামনে রাখা হয়েছে। তাহলে সামনে রাখা হয়েছে মানে এটা কখনোই কিন্তু অনুভূমিক থাকবে না, ঠিক আছে। এইরকম একটা কোণ করে এরকম ভাবে অবস্থান করবে, ঠিক আছে। এইটা হচ্ছে তার অনুভূমিক অবস্থান ছিল, মানে বস্তু দড়িটার আগে এই এইরকম ভাবে অনুভূমিক ছিল, কিন্তু যখন এখানে ওয়েটটা ঝুলিয়ে দিয়েছে তখন কি হবে, যেহেতু মধ্যবিন্দু থেকে ঝুলিয়েছে, মধ্যবিন্দু থেকে যেহেতু ঝুলিয়েছে, তাহলে এই দিকেও আলফা কোণ হবে, আর এই দিকেও আলফা কোণ হবে, একই কোণ হবে, আর এই দিকে ক্রিয়াশীল হবে ডব্লু ওজনটা। তাহলে তখন কি হবে, এইখানে সুতোর টান ক্রিয়াশীল হবে, আর এই দিকেও সুতোর টান ক্রিয়াশীল হবে। তাহলে এই টানের উপাংশ বিভাজন হবে, আগেরটা যেমন ভাবে করলে আর কি। তাহলে এইখানে এই টানের জন্য এইদিকে আর এইদিকে উপাংশ বিভাজন হবে, এই কোণটা আলফা হলে এই কোণটা আলফা হবে, তাহলে এইটা হয়ে যাবে তোমার টি কস, এটা টি কস আলফা, আর এই দিকে হবে টি সাইন আলফা, ঠিক আছে। উলম্ব রেখার সঙ্গে আলফা, আমি অনুভূমিকের সাপেক্ষে করে নিলাম কোনটা, এটা কিন্তু চেঞ্জ করতে হবে, কোনটা উলম্ব রেখার সঙ্গে আলফা কোণ করেছে, উলম্ব রেখার সঙ্গে, তার মানে এই কোণটা হবে আলফা, এই কোণটা আলফা হবে। তাহলে এই দিকটা হবে টি সাইন আলফা, আর এইটা হবে টি কস আলফা,
ঠিক আছে। একই রকম ভাবে এদিকেরটা কি হবে, এদিকেরটা বিভাজন হবে, এদিকে একটা আর এই বরাবর একটা। তো এই দিকে একই রকম ভাবে এইটা আলফা হবে না, আলফা হবে এইটা, মানে এই দিকটা হয়ে যাচ্ছে তোমার টি কস আলফা, টি কস আলফা, এই দিকটা হবে টি সাইন আলফা। টি সাইন আলফা, টি সাইন আলফা ক্যান্সেল হয়ে গেল পরস্পরকে। এদিকে বুঝতেই পারছো 2t কস আলফা এটা ইকাল টু ডাব্লু। ঠিক আছে। এবার বলছে আলফার মান কত হলে উভয় দড়ির টানি ডাব্লু হবে। টানটা ডব্লুর সঙ্গে সমান হবে বলেছে, তাহলে এখানে 2 ইন্টু ডব্লু কস আলফা ইকাল টু ডব্লু। ঠিক আছে, তার মানে এখান থেকে কস আলফা সমান হাফ হয়ে যাচ্ছে, হাফ মানে কস 60 ডিগ্রি, অতএব আলফা ইকাল টু 60 ডিগ্রি। এখানে অপশান তোমার আছে সিয়েরটা, সিয়ের অপশান। ঠিক আছে, তো স্টুডেন্টস আজকে এই অঙ্কগুলো পর্যন্তই থাক, পরের ক্লাসে বাকি অঙ্কগুলো করব। যে অঙ্কগুলো করলাম ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষা সামনে, প্রশ্নবিদটা কিনে নাও, কিনে নিয়ে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাজেস্টিভ কিছু কোশ্চেন দেওয়া আছে, সেইগুলোও করতে পারো, বা স্কুল ওয়াইজ তো করা আছে সেটাও করতে পারো। ঠিক আছে, প্র্যাকটিস করো, ফার্স্ট সেমিস্টার ভালোভাবে হোক এটুকুই আশা করি। থ্যাংক ইউ।